আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ধ্বনি ও বর্ণ। শিক্ষার্থীরা, চলো আমরা ধ্বনি ও বর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। তার আগে তোমরা অবশ্যই বইটি সাথে নিয়ে বসবে, তোমাদের বোঝার জন্য সুবিধার্থে, তোমরা যাতে সহজে বুঝতে পারো সেই জন্য বইটি পাশে নিয়ে বসলে আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি ধ্বনি এবং বর্ণ। প্রথমেই আমাদেরকে জানতে হবে ধ্বনি কি এবং বর্ণ কি। আসলে ধ্বনি কিন্তু ভাষার মূল উপাদান। হ্যাঁ, ধ্বনি ভাষার মূল একক। ধ্বনি ভাষার মূল একক এবং ধ্বনি কিন্তু ভাষার মূল ভিত্তি। অর্থাৎ একটি ভাষা যে প্রতিষ্ঠিত হবে বা গঠিত হবে, সেই গঠন হওয়ার মূল ভিতটা কিন্তু এই ধ্বনি। অর্থাৎ এই ধ্বনির উপরে বেস করেই কিন্তু আমাদের ভাষাগুলো তৈরি হয়। এবং প্রত্যেক ভাষারই এবং আমাদের যে এই ধ্বনিটাকে বলা হয় হচ্ছে ভাষার মূল একক। অর্থাৎ একটি ভাষাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাঙতে 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 বা বিশ্লেষণ করতে করতে একদম সর্বশেষ যে অংশটি থাকে, অর্থাৎ যেটাকে আর বিশ্লেষণ করা সম্ভব হয় না, সেই ক্ষুদ্রতম এককটি হচ্ছে কি ধ্বনি। এবং এই ধ্বনিটা কিন্তু আমাদের সবসময় উচ্চারণের সাথে রিলেটেড। হ্যাঁ, এবং আমাদের একটি ভাষা গঠিত হতে গেলে বা ভাষা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অনেক শব্দ ব্যবহার করা হয় এবং সেই শব্দেরই কিন্তু একটি ক্ষুদ্রতম রূপ হচ্ছে ধ্বনি। সেই শব্দগুলোকে বিশ্লেষণ করে যে একটি একক রূপ পাওয়া যায়, সেটাকে বলা হয় কি ধ্বনি। অর্থাৎ আমাদের কথা বলার জন্য কিসের প্রয়োজন হয়? এই ধ্বনির প্রয়োজন হয়। এই ধ্বনির উপরে বেস করেই কিন্তু আমাদের কি হয়, ভাষাগুলো গঠিত হয়। তো ভাষার এই যে ধ্বনিটাকে বলা সাধারণত ব্যাকরণের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে যখন মানুষের বাকযন্ত্র কর্তৃক যে আওয়াজগুলো সৃষ্টি হয় সেগুলো হয় ধ্বনি। এবং এই ধ্বনিগুলোই যখন একটি অর্থপূর্ণ হিসেবে বিবেচিত হবে, অর্থ থাকবে, তখন সেটাকে বলা হবে কি, তখন সেটা ভাষায় পরিণত হয়, তাই না? এবং শব্দে পরিণত হয়। সেই শব্দগুলোকে আবার ছোট ছোট করে সাজিয়ে সাজিয়ে একটা বাক্য তৈরি হয় এবং এক একটি বাক্যের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি। ওই এক একটা বাক্য গঠনের মধ্য দিয়ে কিন্তু একটি ভাষা গঠিত হয়। তো প্রথমেই বলা হচ্ছে যে ধ্বনিটা কি। আসলে এখানে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি বলছেন যে কোনো ভাষার যে উচ্চারিত যে শব্দগুলো রয়েছে, সেই উচ্চারিত শব্দগুলোকে বিশ্লেষণ করে করে কিন্তু আমরা একটি কি পাই, একটি ধ্বনি পাই। এবং আমাদের ভাষা বলতে কতগুলো অর্থবোধক ধ্বনির সমষ্টি কিন্তু ভাষা তৈরি হচ্ছে। হ্যাঁ, কতগুলো অর্থবোধক ধ্বনি সমষ্টি, শব্দের সমষ্টিতে বাক্য, বাক্যের সমষ্টিতে একটি ভাষা, পূর্ণাঙ্গ ভাষা তৈরি হচ্ছে। এবং কি বলছে যে আমরা যে ধ্বনিগুলো, আমরা যে ভাষাগুলো ব্যবহার করি, পৃথিবীর যে কোনো ভাষাতে যে ভাষাগুলো ব্যবহার করা হয়, সেই ভাষাগুলোর কিন্তু চারটি রূপ আমরা কিন্তু আগে দেখেছি। আগের ক্লাসেও আমরা পড়েছিলাম যে শব্দ, ধ্বনি, অর্থ, বাক্য এবং অর্থ। এই চারটা বিষয় কিন্তু আমরা ভাষার ক্ষেত্রে পেয়ে থাকি। কী কী বিষয় পেয়ে থাকি? ধ্বনি পাই, শব্দ পাই, বাক্য পাই এবং অর্থ পাই। এই চারটি সমন্বয়ে কিন্তু কি হয়, এক একটি ভাষা তৈরি হয়। এবং এই ভাষার যে মূল ক্ষুদ্রতম একক বা মূল যে অংশটি, সেটা হচ্ছে ধ্বনি। অর্থাৎ এই ধ্বনিটিকে কিন্তু আর বিচার বিশ্লেষণ করা সম্ভব হয় না। এরপরে কি বলছে যে তাহলে ধ্বনিটা তৈরি হয় কোথা থেকে? ধ্বনিটা তৈরি হয় কিন্তু মানুষের মুখ যন্ত্র থেকে, অর্থাৎ বাকযন্ত্রের থেকে। আমরা যে কথা বলি এটাই আমাদের কিন্তু বাকযন্ত্র, তাই না? তাহলে এই বাকযন্ত্র থেকে যে আওয়াজগুলো তৈরি হচ্ছে সেগুলোই কিন্তু কি হচ্ছে, ধ্বনি হচ্ছে, তাই না? এবং এরপরে কি বলছে, এরপরে বলছে যে এই যে ধ্বনিগুলো তৈরি হচ্ছে, এই ধ্বনিগুলো আমাদের বাকযন্ত্র থেকে সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু এর মূল যে উপাদান, সেটা হচ্ছে কিন্তু ফুসফুস। আমরা যখন কথা বলি, সেই কথা বলার কারণে কিন্তু আমাদের মুখের থেকে কিন্তু বাতাস বের হচ্ছে। অর্থাৎ আমরা শ্বাস নিচ্ছি বা শ্বাস গ্রহণ করছি, বের করছি প্রশ্বাস, এসব কিছুতেই মূল ভূমিকা পালন করছে কে? ফুসফুস। এবং এই ফুসফুসই কিন্তু মুখ্য উৎপাদক হিসেবে এখানে কাজ করছে। কিসের? এই ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে। অর্থাৎ ধ্বনিগুলো বাকযন্ত্র থেকে বের হয়ে আসছে ঠিকই, কিন্তু এর মুখ্য যে উৎপাদক বা মুখ্য যে উপাদানটি রয়েছে, সেটা হচ্ছে ফুসফুস। অর্থাৎ ফুসফুস থেকে যদি বাতাস বাইরে বের হতে না পারে, তাহলে কোনোভাবেই কোনো ধ্বনি উচ্চারিত হতে পারবে না। তার মানে কি বলছে যে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে,
বাতাসটা ফুসফুস থেকে বাতাস বাইরে বের হয়ে আসতে হবে। আর যখন ফুসফুস তাড়িত বাতাস বাইরে বের হয়ে আসবে তখনই কোনো অর্থবোধক ধ্বনি সৃষ্টি হতে পারে। এরপরে আরেকটি বলছে যে ধ্বনি গঠনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন ধ্বনি একটা সৃষ্টি হবে সেই ধ্বনি সৃষ্টি করার ক্ষেত্রে শুধুমাত্র ফুসফুস কিন্তু মুখ্য উৎপাদক নয়, মুখ্য উৎপাদক ফুসফুস, কিন্তু তার সাথে সাথে আরও যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, অর্থাৎ জিহ্বা রয়েছে, আলজিহ্বা রয়েছে, স্বরযন্ত্র রয়েছে, স্বরতন্ত্রী, শ্বাসনালী রয়েছে, হ্যাঁ, তারপরে আলজিহ্বা রয়েছে, উপর পাটির দাঁত, নিচের পাটির দাঁত, তালু, শক্ততালু, আরও যে ঠোঁট, এই যে বিষয়গুলো রয়েছে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে, এরা প্রত্যেকেই কিন্তু এই ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ব্যাপকভাবে ভূমিকা পালন করে যাচ্ছে। আরেকটি বিষয় যেটা বলা যাচ্ছে যে ধ্বনির যদি আমরা শ্রেণী বিভাগ করতে যাই, তাহলে দেখা যাবে যে ধ্বনি উৎপাদন, ধ্বনি যখন আমরা তৈরি করি সেই তৈরির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ রয়েছে। অর্থাৎ কোনো ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসটা একটু জোরে পড়ে, আবার কোনোটা শ্বাসটা আস্তে পড়ে, আবার কোথাও দেখা যাচ্ছে যে বাতাসটা আমাদের মুখ বিবরের ভিতরে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, আবার কোথাও কোনোটা বাধাপ্রাপ্ত হচ্ছে না। এর উপরে ভিত্তি করেই কিন্তু স্বরধ্বনিগুলোকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 2টি ভাগে। আর মূলত ধ্বনি বলতে কিন্তু আমরা যে কোনো আওয়াজকেই বোঝাই। ধ্বনি বলতে কিন্তু ধ্বনির কিন্তু সাধারণ অর্থই যে কোনো ধরনের আওয়াজ, কিন্তু আমাদের বাংলা সাহিত্য বা ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু ধ্বনি বলতে মানুষের মুখ থেকে উচ্চারিত যে অর্থবোধক আওয়াজটা তৈরি হচ্ছে সেটাই ধ্বনি, এবং সেই ধ্বনিটাই, অর্থপূর্ণ ধ্বনিটাই আমাদের ভাষার মূল উপাদান হিসেবে কাজ করছে। এবং এখানে কি বলা হচ্ছে যে তাহলে ধ্বনিটাকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারছি? ধ্বনিটাকে আমরা সাধারণত 2টি ভাগে ভাগ করতে পারছি। অর্থাৎ ধ্বনিকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি। একটি কি? স্বরধ্বনি, আরেকটি কি? ব্যঞ্জন ধ্বনি। এখানে দেখো তাহলে কি বলছে যে ধ্বনিকে যদি আমরা শ্রেণীভাগ করতে যাই তাহলে আমরা ধ্বনির 2টি শ্রেণীভাগ পাচ্ছি। একটি হচ্ছে স্বরধ্বনি এবং আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবং এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, এই 2টি ধ্বনির মধ্যে স্বরধ্বনি বলা হচ্ছে কাকে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির কোনো সাহায্য প্রয়োজন হয় না। যে সকল ধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির প্রয়োজন হয় না, যেমন অ, আ, রস্বই, অর্থাৎ এই সকল ধ্বনিগুলোকে যখন আমরা উচ্চারণ করব এই ধ্বনিগুলোকে উচ্চারণ করতে গেলে কখনোই কিন্তু আমাদের অন্য কোনো ধ্বনির প্রয়োজন হচ্ছে না। কিন্তু এই ব্যঞ্জন ধ্বনিটা কি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন আমরা যদি উচ্চারণ করি ক, কর সাথে কিন্তু অ যুক্ত থাকে, তাহলেই আমরা ক ধ্বনিটাকে উচ্চারণ করতে পারি। যেমন আমরা কি বলছি ক, ক যদি আমরা উচ্চারণ করি তাহলে কর সাথে কিন্তু একটা অ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এই অটা কিন্তু স্বরধ্বনি, অর্থাৎ এই ক উচ্চারণ করতে গেলে অটাকে আমাকে অবশ্যই লাগছে। অর্থাৎ এই ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে এই স্বরধ্বনির অবশ্যই সাহায্যের প্রয়োজন হয়। আচ্ছা, তো এইভাবে বলছে কি যে স্বরধ্বনি কি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণ করতে গেলে অন্য কোনো ধ্বনির সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় না, তাদেরকে কি বলা হবে? স্বরধ্বনি। এবং যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না বা স্বরধ্বনির সাহায্য নিয়েই উচ্চারিত হয় সেগুলোকে বলা হবে কি? তখন সেগুলোকে বলা হবে ব্যঞ্জন ধ্বনি। আরেকটি বিষয় সবথেকে বড় মনে রাখার দরকার, সেটা হচ্ছে যে ধ্বনি সবসময় উচ্চারণের সাথে রিলেটেড। হ্যাঁ, ধ্বনি আমরা যখন উচ্চারণ করব, ধ্বনি কিন্তু এই যে আমি এখানে লিখে দেখাচ্ছি ঠিকই, কিন্তু যখন আমরা এগুলো উচ্চারণ করব তখন সেটা হবে ধ্বনি, এবং এই ধ্বনিগুলোকে যখন আমরা লিখে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে কি? বর্ণ। হ্যাঁ, এই যেমন এই অ, আ, রস্বই, এগুলো কি? এগুলো কিন্তু যখন আমরা উচ্চারণ করব তখন হচ্ছে কি? ধ্বনি। এখানে লিখে দিই আমি উচ্চারিত রূপ, এটাও কিন্তু উচ্চারিত রূপ, অর্থাৎ স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি যেটাই আমরা উচ্চারণ করি না কেন সেটাকে কিন্তু উচ্চারণের সাথে রিলেটেড। এভাবে কিন্তু লিখে যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু বর্ণের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ,
এবং বর্ণটা তাহলে কি আগে আমরা সেটা আগে জানবো, তারপর বর্ণে যাব। তাহলে আগে আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি এই বিষয়টি ক্লিয়ার হয়ে নিই যে যে সকল ধ্বনিগুলো উচ্চারণ করতে ব্যঞ্জনধ্বনির সাহায্য লাগে না বা নিজে নিজে উচ্চারিত হয় তখন সেটাকে বলা হবে স্বরধ্বনি। এবং ব্যঞ্জনধ্বনি কি যে সকল ধ্বনি উচ্চারণের সময় তোমার স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেগুলোকে বলা হবে কি ব্যঞ্জনধ্বনি। এই যেখানে দিয়ে দিয়েছি আমি। এরপরে যে বিষয়টি আছে বর্ণ, আমরা বর্ণটা নিয়ে কথা বলবো। যখন আমরা এই যে ধ্বনিগুলো উচ্চারণ করছি বর্ণ এবং ধ্বনি এদের মধ্যে পার্থক্য শুধু একটা জায়গায়, যখন আমরা উচ্চারণ করব সেটা হবে ধ্বনি এবং যখন আমরা সেটা লিখে প্রকাশ করব বা প্রতীক হিসেবে লিখিত প্রতীক হিসেবে ব্যবহার করব তখন হচ্ছে সেটা কি হয়ে যাবে বর্ণ। অর্থাৎ আমরা যদি লিখি অ আ রস্বই এগুলো সবই কিন্তু কি স্বরবর্ণ, তাই না? তাহলে ঠিক ধ্বনি যেমন দুইটি ভাগে ভাগ করা হয়েছে বর্ণও কিন্তু এই দুইটি ভাগে ভাগ করা হয়েছে। কি এখানে কি বলছে, একটা বলছে স্বরবর্ণ আর একটা কি বলছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, এই যে ক খ গ ঘ ও, এই যেগুলো আছে এগুলো সবই ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ কি অ আ হ্রস্ব ই দীর্ঘ ই আমরা যেগুলো পড়েছি 11টি, তাই না? এগুলো সবই হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনিটা কি, ধ্বনিটা হচ্ছে আমাদের উচ্চারিত রূপ এবং বর্ণ হচ্ছে এই ধ্বনির লিখিত রূপ, অর্থাৎ লিখে যখন আমরা প্রকাশ করব তখন তাকে বলা হচ্ছে বর্ণ। এবং যেহেতু এই স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির দুটি ভাগ রয়েছে ঠিক একইভাবে বর্ণের ক্ষেত্রে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুটি ভাগ রয়েছে। হ্যাঁ, এরপরে যে বিষয় আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে বর্ণমালা। আরেকটি বিষয় আমাদের রয়েছে এই এদের সাথেই রিলেটেড, যেটা রয়েছে বর্ণ এবং বর্ণমালা। বর্ণটা কি হচ্ছে, তাহলে বর্ণটা হচ্ছে যে ধ্বনির লিখিত রূপকে বলা হচ্ছে কি বর্ণ। কি বলা হচ্ছে, ধ্বনির লিখিত রূপকে বলা হচ্ছে কি বর্ণ। এবং এই বর্ণগুলোকে যখন আমরা মালা বলতে সমষ্টি বোঝাই, হ্যাঁ, যেমন আমরা এখানে দেখেছি যে স্বরবর্ণ কয়টি, 11টি, আর ব্যঞ্জন বর্ণ কয়টি, 39টি, মোট 50টি। তাহলে এখানে কি স্বরবর্ণ 11টি, তাই না? এখানে ব্যঞ্জন বর্ণ আলাদাভাবে কয়টি দেওয়া আছে, 39টি। এবং বর্ণমালা বলতে কি বলছে, এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই সকলটার সমষ্টি হচ্ছে বর্ণমালা। অর্থাৎ বর্ণমালা আমাদের কয়টি, 50টি। অর্থাৎ সকল বর্ণকে একসাথে মিলিত হয়ে, সকল বর্ণ একসাথে মিলিত হয়ে অর্থাৎ একটি যখন একটা সমষ্টি বোঝাবে তখন সেটাকে বলা হবে বর্ণমালা। তাহলে আমরা কি বুঝলাম, আজকে যে পাঠটি পড়ে আমরা কি বুঝলাম, আমরা ধ্বনি কি সেই বিষয়টি পেলাম, বর্ণ কি সেটা পেলাম, ধ্বনির প্রকারভেদটা জানলাম, বর্ণের প্রকারভেদটা জানলাম। এরপরে আরেকটি বিষয় আমরা জানবো যেটাকে বলা হচ্ছে কি উচ্চারণের সময়। আমরা যখন ধ্বনিগুলোকে উচ্চারণ করি সেই উচ্চারণের সময় উচ্চারণের তারতম্য অনুযায়ী, অর্থাৎ কোথাও বাতাস বেশি পড়ে, আবার কোথাও বাতাসটা শ্বাসাঘাত একটু কম পড়ে, আবার কোথাও ঘর্ষণটা বেশি হয়, আবার কোথাও ঘর্ষণটা কম হয়। এই যে তারতম্য, এই তারতম্যের উপরে ভিত্তি করে কিন্তু স্বরধ্বনিগুলোকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। স্বরধ্বনিগুলোকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হর্ষ স্বর আর একটি হচ্ছে দীর্ঘ স্বর। স্বরধ্বনিগুলোকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে উচ্চারণের তারতম্য অনুযায়ী। কি কি, হর্ষ স্বর আর হচ্ছে দীর্ঘ স্বর। তাহলে হর্ষ স্বর কি, হর্ষ বলতে কিন্তু কম বা অল্প বোঝায়, হর্ষ বলতে অল্প বোঝায়, অর্থাৎ উচ্চারণের সময় কিন্তু সময় কম লাগে। অর্থাৎ যে সকল ধ্বনিগুলো উচ্চারণের সময় কম লাগে সেইগুলোকে কি বলা হবে, হর্ষ স্বর। যেমন
রস্বই, হ্যাঁ, যেমন রস্বই। এবং দীর্ঘ স্বরেতে কি আসবে? দীর্ঘ ই। অর্থাৎ কিছু কিছু ধ্বনি আছে বা বর্ণ আছে যেগুলোকে উচ্চারণ করায় একটা স্বর কম হয় বা সময়টা কম লাগে, আর একটি হচ্ছে সময় বেশি লাগে। দীর্ঘ মানে বেশি আর হ্রস্ব মানে কম। অর্থাৎ যে সকল ধ্বনিগুলো বা বর্ণগুলো লিখতে সময় কম লাগবে সেগুলোকে বলা হবে কি? হর্ষস্বর। এবং দীর্ঘ সময় যদি লাগে সেগুলোকে বলা হবে কি? দীর্ঘস্বর। এবং এখানে যে বিষয়গুলি তোমাদের বইতে দেওয়া আছে, এখানে কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় আমাদের কণ্ঠনালী ব্যবহার করা হচ্ছে, কোনোটায় আমাদের দন্তনালী মানে দন্তনালী সরি দন্তকে বোঝানো হচ্ছে, তার দাঁত, দাঁতটা ব্যবহার করা হচ্ছে। কোনো কোনো সময় কণ্ঠনালীর ভিতর থেকে, যেমন ক, খ, গ, এই যে কণ্ঠনালী, কণ্ঠের ভিতর থেকে যখন আমাদের শ্বাসগুলো বের হয়ে আসে তখন সেটাকে কণ্ঠনালী বলা হয়। আবার মূর্ধন্য ধ্বনি আছে, যেমন ত, থ, দ, ধ, দন্ত, এটা হচ্ছে দন্ত ধ্বনি। তারপর হচ্ছে প, খ, ব, ভ, ম, এগুলো আছে অষ্টধ্বনি আছে না এরকম। অর্থাৎ ধ্বনিগুলো যখন উচ্চারণ হবে উচ্চারণের স্থান অনুযায়ী, অর্থাৎ জীবের সাথে কোন স্থানটাকে সম্পৃক্ত করতে হবে, স্থানের উচ্চারণের সময় জীবের অবস্থান বা জীব কার সাথে ঘর্ষণ লাগছে, এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে কিন্তু পাঁচটা ভাগে কিন্তু বলা হচ্ছে যে কণ্ঠমূলীয় ধ্বনি বলা হচ্ছে, তালব্য ধ্বনি বলা হচ্ছে, তারপরে মূর্ধন্য ধ্বনি, কণ্ঠস্থ ধ্বনি, ওষ্ঠধ্বনি, এই সকল ধ্বনিগুলোকে ব্যবহার করা হচ্ছে। এবং শিক্ষার্থীরা আজকে আমরা এই পর্যন্ত মূলত তোমাদের আলোচনা করব। তোমরা আজকে অল্প করে শিখবে, কারণ এই জিনিসগুলো কিন্তু একটু মানে অনেক মজার, কিন্তু একটু বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, এইগুলো যদি তুমি বুঝে না পড়ো তাহলে কিন্তু সব একসাথে পড়তে গেলে অনেক কষ্ট হবে এবং তোমাদের মনে রাখতেও সমস্যা হবে। যার কারণে আমরা অল্প অল্প করে আগাবো। আজকে আমরা এই হর্ষস্বর এবং দীর্ঘস্বর এই বিষয়টি পর্যন্তই পড়বো। এর পরবর্তী ক্লাসে স্বরধ্বনির ক্ষেত্রে কিন্তু এই হর্ষস্বর এবং দীর্ঘস্বর এই দুটি ভাগে ভাগ করা হচ্ছে। এরপর ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও কিন্তু স্পর্শ যে বর্ণগুলো রয়েছে, তারপর অন্তস্থ বর্ণ, উষ্ম ধ্বনিগুলো রয়েছে, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। তোমরা সকলে বাড়িতে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, পড়বে, বুঝবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।